নমস্কার। আজ আমি সুচিত্রা ভট্টাচার্য রচিত আরাকেলের হিরে গল্পটি তৃতীয় পর্ব তথা অন্তিম পর্ব শোনাব। তার আগে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। শুরু করছি দ্বিতীয় পর্ব। টুপুর বাংলা খবরের কাগজটা উল্টাচ্ছিল। পার্থমেশও যতক্ষণ থাকে কাগজ তো হাতে পাওয়ার উপায় নেই। বাথরুমেও নিয়ে যায় আজকাল, কোমরে বসে খবর মুখস্থ করে। এছাড়া শব্দজব্দ তো আছেই। চায়ে চুমুক দিতে দিতে শব্দজব্দ, ভাতের গড়াস মুখে তুলতে তুলতে শব্দজব্দ, এমনকি বেরোনোর আগে জুতো পরতে পরতেও শব্দ মাথায় এলে টুক করে বসিয়ে দিচ্ছে ছকে। ভাগ্যিস আজ তাড়াতাড়ি প্রেসে ছুটল, নইলে থোড়াই এই 9:30টায় কাগজ হাতে পেত টুকু। কিন্তু খবরের কি ছিরি! হাওড়ায় গুম খুন, পেরুতে ভূমিকম্প, ইরাকে বোমা বিস্ফোরণ, শ্যামনগরে রেল অবরোধ। উফ, একটাও কি সুসংবাদ থাকতে নেই? বেজার মুখে খেলার পাতায় গেল টুকু। আছে আছে, সানিয়া মির্জা জিতেছে কাল সিনসিনাটি ওপেনে। সানিয়া 3rd রাউন্ডে উঠল, এক চেক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে। টুপুর ঝুঁকে পড়তে শুরু করলো খবরটা। 3 সেটের লড়াই হয়েছে। প্রথম সেটে হেরে গিয়েছেন সানিয়া। পরের দুটো সেটে আচমকাই মনঃসংযোগে ব্যাঘাত। নিতিন মাসি কথা বলছে মোবাইলে। Am I talking to Mr. Albert D'Souza? ব্যাস, সানিয়া মির্জা মাথায়। টুপুর প্রায় চেঁচিয়ে বলতে যাচ্ছিল, তুমি অ্যালবার্টকে ফোন করছো? তার আগেই নিতিন মাসির আঙুল উঠে এসেছে ঠোঁটে। চুপ। এবং সঙ্গে সঙ্গে অন করে দিয়েছে লাউড স্পিকার। টুপুর শুনতে পেল একটা তরবরে গলা ইংরেজিতে বলছে, ও আপনি তাহলে কাল আমাদের ফ্ল্যাটে এসেছিলেন? হ্যাঁ স্যার। নিতিনের গলায় মধু ঝরছে। আপনার বাবার সঙ্গে আলাপ হলো, কি চমৎকার মানুষ। তো আমাকে ফোন করছেন কেন? একটা খবর দেওয়ার ছিল। নিতিন ছোটিতি বলল, হীরের সন্ধান পেয়ে গিয়েছি। 1 সেকেন্ড বুঝি থমকে রইল গলাটা। তারপরেই উচ্ছ্বাস উঠছে, পেয়ে গেলেন এত তাড়াতাড়ি? কে নিয়েছিল? নামটা তো বলা এখনই ঠিক হবে না। হিরে এখনো হাতে আসেনি, জাস্ট একটা স্টেপ বাকি। ও, আপনার কাছ থেকে শুধু একটা ইনফরমেশন চাই, তাহলেই হিরেটা লকেট করে ফেলবো। কি বলুন তো? ফোনে বলা যাবে না। আপনার সঙ্গে যদি একবার দেখা করা যায়। কখন? যদি আজ দুপুরে সময় দেন। কিন্তু আমি যে আজ হোল ডে বিজি, মাঝে কি একটু টাইম বের করা যায় না? এত ব্যস্ত হয়ে পড়েছেন কেন বলুন তো? খুব ফিশি মনে হচ্ছে। গোটা ব্যাপারটাই তো ফিশি মিস্টার ডিসোজা। আমার মনে হয় আপনিও চান হিরেটা এখনই উদ্ধার হোক। আফটার অল আপনাকেও তো কম হ্যারাসড হতে হয়নি। তা ঠিক, জেসমিনকেও একটা শিক্ষা দেওয়া দরকার। মহারানীর স্পর্ধা কত, অ্যালবার্ট ডিসুজাকে কিনা চোর ভাবে। গলাটা একটু থেমে আবার বেজে উঠেছে। একটা কথা বলুন তো, জেসমিনি কি হিরেটা হাতিয়েছে? দেখা হলে সব জানতে পারবেন। তাহলে কখন আমরা মিট করছি? এক কাজ করুন, 1:30, না 2টো নাগাদ চলে আসুন। কোথায়? ভিক্টোরিয়া সাউথ গেটে। ফাইন, আমি পৌঁছে যাব। মোবাইল অফ করে নিতিন বলল, তাহলে আমরা 1:30টায় রওনা দিই, কি বল? টুপুর ভুরু কুঁচকে বলল, সে নয় যাওয়া যাবে, কিন্তু তুমি এত কায়দা করে ডাকলে কেন? জাস্ট একটু ভাঁজ মেরে নিলাম, নইলে থোড়াই রাজি হতো। তাও
মাকে গিয়ে তো হীরের ব্যাপারে কিছু একটা বলতে হবে। তখনকার কথা তখন ভাববো ক্ষণ, যা সকাল সকাল স্নানটা সেরে নে। তক্ষুনি অবশ্য উঠল না টুকু। হাতে এখনো অনেক সময়। খেলার পাতাটা পড়ল খুঁটিয়ে খুঁটিয়ে। তারপর গিয়ে উকি দিয়েছে রান্নাঘরে। আজ চিতল মাছের গাদা এনেছে পার্থ মেশো। সাবধানে কাটা ছাড়াচ্ছে আরতি দিদি। মুইঠা বানাবে। ওয়াও! তাক থেকে বয়াম পেরে টুকুর কুলের আচার খেলো খানিকটা। চাকতে চাকতে বুমবুমের সঙ্গে খুনসুটি চালালো কিছুক্ষণ। খুব টিন টিন পড়া নেশা হয়েছে বুমবুমের। ছো মেরে বইটা কেড়ে নিতেই সে কি চিৎকার! ইতিমধ্যে হাতিবাগান থেকে মার ফোন এসে গেল। নিতিন মাসির কাছে টুকুরের সারা দিনের রুটিন জানতে চাইছেন মা। এরপরই তার ডাক পড়বে টের পেয়ে টুকুর শটান বাথরুমে। স্নান করতে করতে হঠাৎই মাথায় ফিরে এলো হিরে চুরির ঘটনাটা। কুরিয়েনকে যদি সন্দেহ মিতিন মাসির, তাহলে আবার অ্যালবার্টকে ডাকাডাকি কেন? মিস্টার আরাকিয়েলের কাছে একা থাকাই যদি বিচার্য হয়, নির্মলা মেরি বিশ্বাস তবে ছাড় পায় কোন হিসেবে? হিরে সরিয়ে অন্যত্র লুকিয়ে রাখা নির্মলার পক্ষে কি এমন কঠিন কাজ? হিরের তো লয় হয়নি, কম্পাউন্ডেই কোথাও মাটিতে পুঁতে রাখলে কে খোঁজ পাবে? রান্নাঘরের কৌটো বাউটায় থাকলেই বা দেখছে কে? আটা ময়দার লেচিতেও তো হিরেটা পুড়ে রাখা যায়। তারপর কোনো একদিন মকা বুঝে কেটে পড়লেই ব্যাস 2 কোটি টাকার মালকিন। ওহো, নির্মলাকেই ভালো করে চেপে ধরা উচিত। বাহাদুরকেই বা ধর্তব্যের মধ্যে আনছে না কেন মিতিন মাসি? সেদিন রাত 2টোর পর বাহাদুর কি একবারও দোতলায় ওঠেনি? সারা রাত দরজা খোলা, কেউ এ ঘরে নিদ্রায়, কেউ ও ঘরে। তখন যদি বাহাদুর... না, মাথা খারাপ করে লাভ নেই। দেখাই যাক না কোথাকার জল কোথায় গড়ায়। পাক্কা দুপুর 2টোয় টুকুররা পৌঁছে গেল ভিক্টোরিয়ায়। চড়া রোদে পুড়ছে পৃথিবী। ট্যাক্সি থেকে নেমেই মাসি বোনঝি দেখতে পেল ভিতরে নুড়ি ছড়ানো পথ ধরে বাইরে আসছে এক বিচিত্র দর্শন মানুষ। চেহারায় নয়, সাজ পোশাকে। টাইট জিন্সে অজস্র তাপ্পি, ঢোল্লা টি শার্টে রামধনু রং ঝিকমিক। বয়স 30-35, থুতনিতে ছাগলদারি, চোখে সবজেটে সানগ্লাস, চুল সজারু কাটার মতো খাড়া খাড়া। টুপুর অস্ফুটে বলল, অ্যালবার্ট নাকি? মনে হচ্ছে। মিতিন মোবাইলের বোতাম টিপল। দাঁড়া, ভ্যারিফাই করে নি। মোক্ষম কৌশল। বিচিত্র দর্শন এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎই পকেট থেকে সেলফোন বের করে নম্বর দেখতে লাগলো। সঙ্গে সঙ্গে মিতিন হাত তুলল। হাই, আমি এখানে। কাঁধ দোলাতে দোলাতে এগিয়ে এলো অ্যালবার্ট। সানগ্লাস খুলে টুপুরকে একবার দেখে নিয়ে মিতিনকে বলল, আপনি মিসেস ডিটেকটিভ? ইয়েস। চলুন না ছায়ায় গিয়ে কথা বলি। আপত্তি করল না অ্যালবার্ট, তবে শিরীষ গাছের নিচে সরে এসে বলল, আমার কিন্তু হাতে সময় নেই, ভেতরে টুরিস্ট আছে। জাস্ট 2-4 মিনিট। মিতিন অল্প হাসল। 1-2 পয়েন্ট মিলিয়ে নিয়েই আপনাকে ছেড়ে দেব। কি পয়েন্ট? জেসমিন সেদিন সারা রাত কি করছিল? আগেই ধরেছিলাম, শস্যের মধ্যে ভূত। অ্যালবার্ট খসকুটে মার্কা দাড়িতে হাত বোলালো। নইলে আমার পিছনেও পুলিশ লেলায়। বলুন বলুন, মনে করে করে বলুন। আপনার উপরেই কিন্তু সব নির্ভর করছে, কিচ্ছু মিস করবেন না। আমার নিখুঁত স্মরণে আছে, নির্মলা এসে ডেথ নিউজটা দিতেই বাবা হাউমাউ করে উঠলেন। তাকে নিয়ে গেলাম দোতলায়। জেসমিন তখন... অ্যালবার্ট নাক চোখ মুখ একসঙ্গে কুঁচকল। ইয়েস, জেসমিন তখন জোসেফ আঙ্কেলের মাথার পাশে ফোঁচ করে ন্যাকা কান্না কাটছে। দৃশ্যটা সহ্য হচ্ছিল না। বাবাকে নিচে পৌঁছে দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসেছিলাম।
হ্যারি আসার পর আবার ঢুকলাম আঙ্কেলের ঘরে। মিস্টার হ্যারি এলেন কখন? অ্যারাউন্ড 12। জেসমিন তখন আন্টিকে সান্ত্বনা বাক্য শোনাচ্ছে। তারপর জেসমিন কি করলো? অনেকক্ষণ তো বসেই ছিল ওখানে। তারপর তো আন্টিকে নিজের রুমে নিয়ে গেল। তখন কটা বাজে? রাত 1:45। আর তো রাতে জেসমিনকে দেখেননি? ওহো, একবার যেন দেখেছিলাম। কখন যেন ভালো করে মনে করুন, স্টেপ বাই স্টেপ। ওয়েট, ওরা যাওয়ার পর তো আমি আর হ্যারি এলাম লাইব্রেরি রুমে। আঙ্কেলের সৎকার নিয়ে হ্যারির সঙ্গে কথা হচ্ছিল। হ্যারির মাথা ধরেছিল খুব। নির্মলাকে কফি বানাতে বলল। নির্মলাও গেল কিচেনে। তখন নিশ্চয়ই মিস্টার আরাকিলের বডির পাশে কেউ নেই। নো, কোরিয়ান আঙ্কেল ছিলেন তো। উনি তো কফি খেয়ে নিচে গেলেন। আর আপনারা লাইব্রেরি রুমে রইলেন? আমরা তো তখন ড্রয়িং রুমে। ইনফ্যাক্ট কফিটাও তো খেলাম ড্রয়িং রুমে বসে। হ্যারি ল্যান্ডলাইন থেকে পরপর ফোন করছিল যে রিলেটিভদের। অত রাতে আত্মীয়দের ফোন? নট ইন দিস কান্ট্রি ম্যাম। অস্ট্রেলিয়ায়, স্টেটসে, আর্মেনিয়ায়, গোটা বিশ্বেই তো ওদের আত্মীয় ছড়ানো। অ্যালবার্ট ডিঙি মেরে ভিক্টোরিয়ার গেটের ওপাশটা দেখে নিল। ফের ডুব দিয়েছে স্মরণে। দুদিকে মাথা নেড়ে বলল, না, ওই সময় জেসমিন আসেনি। তাহলে ফোন টোন সেরে কিছুক্ষণ পর আমরা আবার জোসেফ আঙ্কেলের কাছে গেলাম। হ্যারি ছেলেবেলার গল্প বলছিল রিগার্ডিং জোসেফ আঙ্কেল। শুনছিলাম রেসের মাঠে যাওয়ার আগে জোসেফ আঙ্কেল নাকি একবার হ্যারিদের বাড়ি যেতেন। হ্যারি নাকি আঙ্কেলের গুড লাক ছিল। হ্যারিরা বরাবরই আলাদা থাকতেন নাকি? শুনেছি বিয়ের পরই হ্যারির বাবা কর্নানি ম্যানশনে চলে যান। কেন? দ্যাট আই কান্ট সে। আমার অন্যের ব্যাপারে জানারও তো কিউরিওসিটি নেই। বেশ, তারপর কি হলো? নির্মলাও শুনছিল গল্প। আমরা ওকে নিজের রুমে গিয়ে রেস্ট নিতে বললাম। যাইনি। দেন হ্যারি আবার একবার কফি চাইল। সেকেন্ড টাইম কফি দিয়ে নির্মলা অবশ্য আর বসেনি, রুমে চলে যায়। তখন বুঝি জেসমিনকে দেখলেন? ইয়েস, তখনই তো আমরা ড্রয়িং রুমে গেলাম সিগারেট খেতে। সেই সময় জেসমিন ড্রয়িং রুমে একবার উকি দিয়েছিল। আমি আছি দেখেই বোধহয় আর ফিরল না, চলে গেল। তখন টাইম কত? জোসেফ আঙ্কেলের রুমে বসে কফি খেলাম অ্যারাউন্ড 3:45। কফি শেষ করে হ্যারি আমার কাছে সিগারেট চাইল। আমি প্যাকেট নিয়ে যাইনি, নিচে গেলাম আনতে। ফিরেছিলাম বোধহয় 15 মিনিট পর। অতক্ষণ লাগলো কেন? পেটটা একটু আপসেট লাগছিল, টয়লেটে গিয়েছিলাম। লজ্জা মুখে হাসলো অ্যালবার্ট। ফিরে ড্রয়িং রুমে বসি উইথ হ্যারি। অর্থাৎ ধরুন তখন 4টে বেজেছে। তারপর তো হ্যারি সোফায় হেলান দিল, আমিও নিচে এসে শুয়ে পড়লাম। আবার কখন গেলেন দোতলায়? বেশ লেটে। তখন উপরে বাড়ি ভর্তি লোক। আঙ্কেলকে পিস হ্যাভেনে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় চলছে। বলেই অ্যালবার্টে চট জলদি প্রশ্ন, কি বুঝলেন? জেসমিনই হিরেটা সরিয়েছে তো? পুরোপুরি নিশ্চিত হওয়া গেল না। নিতিনের স্বর সহসা বদলে গিয়েছে। ঈষৎ রুক্ষভাবে বলল, আপনি কিন্তু কিছু একটা বাদ দিয়ে গেলেন অ্যালবার্ট। কখনো না, নেভার। অ্যালবার্ট জোরে জোরে ঘাড় নাড়ছে। সব তো বললাম, ইন ডিটেল। একটা খিচ রয়েই যাচ্ছে। নিতিনের চোখ সরু। ওয়ান অফ ইয়োর অ্যাকশনস ইজ মিসিং। বিলিভ মি, দ্যাট নাইট যা করেছি সব বলেছি। আপন গড, মিথ্যে বললে আমার জিভ খসে পড়বে। নিতিন একটুও বলল না, একই সুরে বলল, কি খসবে দেখতেই পাবেন। একটা কথা ভুলবেন না, সাসপেক্ট লিস্টে আপনার নামটা কিন্তু একদম উপরের দিকে। কি অন্যায় কথা? কেন? কারণ হিরে হাতানোর সুযোগ আপনি পেয়েছিলেন এবং সেটি পাচার করা আপনার পক্ষেই সবচেয়ে সহজ। ওহ গড, কেস যে পুরো উল্টে গেল। অ্যালবার্ট কটমটো তাকালো।
আমাকে ফাঁসানোর জন্যই ডেকেছেন নাকি? ফাঁসার মতো কাজ করে থাকলে তো ফাঁসবেনি। মিতিনের স্বর আরও কঠিন। শেষ রাত্রিরে সিন্দুকটা খুলেছিলেন কেন? আমি? হ্যাঁ, আপনি। অবাক হওয়ার ভান করবেন না। মিতিন চাপা গলায় ধমক দিল। শুনুন, যেসব বিদেশিকে নিয়ে আপনি ঘোরেন তাদের কাউকে হিরেটা পাচার করেছেন কিনা সেটা কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে। অবশ্য এক্ষুনি নয়, পুলিশ আপনাকে গ্রেপ্তার করার পর। পুলিশ আমাকে অ্যারেস্ট করবে? জবাব না দিয়ে টুপুরকে টানল মিতিন। চল। অ্যালবার্ট কাতর স্বরে বলল, বিশ্বাস করুন, হিরে আমি নিইনি। আমার পক্ষে নেওয়া সম্ভবই ছিল না। মিতিন ঘুরে তাকালো। কেন? অ্যালবার্টের মুখে আর বাক্য নেই। মাথা ঝাঁকাচ্ছে, দু হাত নাড়ছে, কিন্তু আর স্বর ফুটছে না। চিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে দূরে চলে গেল। পরক্ষণে ভিক্টোরিয়ার গেট পেরিয়ে অন্দরে হনহনিয়ে হাঁটছে আর তাকাচ্ছে ঘুরে ঘুরে। টুকুর ভ্যাবাচাকা খাওয়া মুখে মিতিনকে দেখছিল। বিড়বিড় করে বলল, তুমি তাহলে মিস্ট্রি সলভ করে ফেলেছ? কোরিয়ান নয়, এই অ্যালবার্টই। ধীরে বালিকা, ধীরে। মিতিনের দৃষ্টিতে রহস্যের ঝিলিক। কলি সবে সন্ধে পেরিয়ে রাত্রিরে পা রাখল। ভোর হতে এখনো ঢের বাকি। সত্যি করে বলো তো, তুমি কাকে সন্দেহ করছো? প্রায় সবাইকেই। মিতিন হাসল। আমিও এখন মই সাহেবের দলে। ও, বলবে না? টুপুর ঈষৎ আহত। এখন তবে কি কর্তব্য? গৃহে প্রত্যাবর্তন? এইবার হোটেল শিলটন মিশন। হোটেল শিলটনের বহিরঙ্গে তেমন একটা দেখনদারি নেই। 3 তলা ব্রিটিশ স্থাপত্যের বিল্ডিংটায় বয়সের ছাপ পড়েছে, তবে ছোট্ট সবুজ লনখানি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। মিনি লাউঞ্জ আর রিসেপশন কাউন্টারটিও মোটামুটি ছিমছাম। মোটা মোটা গথিক থামে দীর্ঘকায় দরজা জানালায় কারুকাজ করা কাঠের সানশেডে একটা বনেদিয়ানা গন্ধও পাওয়া যায় যেন। রিসেপশনের বাদিকে মালিকের ঘর। ভিতরে ভিজিটিং কার্ড পাঠিয়ে অপেক্ষা করছিল মিতিন। দরজার পিতলে নেম প্লেটখানা পড়তে পড়তে টুপুর ফিসফিস করে উঠল, ভদ্রলোকের ভালো নামটা কি খটোমটো গো। মিতিন নিচু গলায় বলল, এ আর এমন কি, হ্যারোতিউন থেকে হ্যারি। আর্মেনিয়ানদের নাম এরকমই হয়। ইউনিফর্ম পরা কর্মচারীটি ঘর থেকে বেরিয়েছে, হাত দেখিয়ে বলল, আপনারা যেতে পারেন। ভিতরে চড়া ঠান্ডা। কম্পিউটার শোভিত প্রকাণ্ড টেবিলের ওপারে মাঝবয়সী হ্যারি, ঘুরন চেয়ারে আসীন, গোলগাল মুখ, ভালো মানুষ চেহারা। গায়ের রং ফর্সা হলেও মোটেই সাহেবদের মতো নয়। মাথায় কাঁচা পাকা চুল, চকচকে কামানো গাল, পরনে ঝকঝকে স্যুটটাই। ঠোঁটে হাসি টেনে মিতিন বলল, গুড আফটারনুন মিস্টার আরাকিয়েল। হ্যারির মুখমণ্ডলে তেমন কোনো অভিব্যক্তি ফুটল না। বিনা সৌজন্যেই বললেন, বসুন। জানতাম আজকালের মধ্যেই আসবেন। গদি মোড়া চেয়ারে বসে মিতিন বলল, তদন্তের খবর কে দিল আপনাকে? জেসমিন, নির্মলা না ইসাবেল আন্টি? সেটা খুব ইম্পর্টেন্ট নয় ম্যাডাম। হ্যারির স্বর অসম্ভব শান্ত। শুধু ভাবছি আর কত মানসিক অত্যাচার আমার কপালে আছে। এখন তো মনে হচ্ছে আঙ্কেলের মৃত্যু সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যাওয়াটা সেদিন উচিত হয়নি। ওভাবে ধরছেন কেন মিস্টার আরাকিয়েল? আপনি তো আপনার কর্তব্য পালন করেছেন। দুর্ভাগ্যবশত সেই রাত্রিরে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে এবং ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক আপনি তাতে জড়িয়ে পড়েছেন। সেই অ্যাঙ্গেলেই তো দেখার চেষ্টা করছি।
টেবিলের কাছে পেপার ওয়েট ঘোরাচ্ছেন হ্যারি। থেমে বললেন, ওকে, কি জানতে চান বলুন। 22শে ডিসেম্বরের রাতের ডিটেলটা আরেকবার বলতে হবে নিশ্চয়ই, যাতে আমার বক্তব্যের অসঙ্গতি থেকে ধরতে পারেন হিরেটা আমি কখন সরিয়েছি। হ্যারির বাচনভঙ্গিতে টুপুর মহা ছানু লোক তো, বিকার নেই, উত্তেজনা নেই, দিব্যি কেমন চিবিয়ে চিবিয়ে ইংরেজিতে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মিতিন মাসিকে। টুপুরকে আরো অবাক করে দিয়ে মিতিনও হাসছে মিটিমিটি। কোনো রকম পাঞ্জা কষাকষিতে না গিয়ে ঠান্ডা গলায় বলল, তার আর প্রয়োজন নেই মিস্টার আরাকিল। মোটামুটি সকলের স্টেটমেন্ট তো নিলাম, ওগুলো ঘেটে ঘুটেই যা পাওয়ার পেয়ে গিয়েছি। এবং নিশ্চিত হয়েছেন হিরে আমিই নিয়েছি, তাই তো? হ্যারির স্বরে ব্যঙ্গ। কিন্তু ম্যাডাম, জিনিসটা খুঁজে না বের করলে তো অপরাধ প্রমাণ হবে না। তা কোথা থেকে সার্চ শুরু করবেন? আমার বাড়ি, অফিস, ব্যাংকের লকার? আপনি একাই খুঁজবেন নাকি পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে আসছে? দেখা যাক কি হয়। মিতিন হ্যারির চোখে চোখ রাখল। আগে তো বোঝার চেষ্টা করি, হিরে আপনি নেবেন কেন? আমি আপনাকে লিড দিতে পারি ম্যাডাম ডিটেকটিভ। হোটেল শিলটন এখন ভালো চলছে না, তাই হয়তো হোটেল আর হিরে বেচে আমি জীবনটা বসে বসে খাবো, কিংবা সপরিবার নিয়ে কেটে পড়বো অস্ট্রেলিয়ায়। কারণটা তেমন জোরালো লাগছে না। কেন নয়? ওই হীরের দাম আপনি জানেন? আন্দাজ করতে পারি। টাকার হিসেবে অন্তত 2 কোটি। মিতিনের চোখে স্নিগ্ধ হাসি। কিন্তু এও জানি হিরেটা আপনার কাছে টাকার চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান। এতক্ষণে হ্যারির মুখে যেন সামান্য ভাঙচুর। ঘুরন চেয়ারে হেলান দিয়ে বললেন, আপনাকে তো যথেষ্ট ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। বুদ্ধিমতী নই, যুক্তিবাদী। আমি কার্যকারণে বিশ্বাস করি। হ্যারির চোখের মনি পলকের জন্য স্থির। তারপর থেমে থেমে বললেন, দেখুন ম্যাডাম, হিরে আমি নিয়েছি কি নিইনি সে প্রসঙ্গে যাচ্ছি না। তবে পুলিশের লোক নন বলেই আপনাকে বলছি, ওই হিরেতে আমার কাকার যতটা অধিকার ছিল আমারও ঠিক ততটাই আছে। ওটা কখনো কাকা বা তার পরিবারের একার প্রাপ্য নয়। আমার বাবাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছিল। অন্যায়ভাবে বলছেন কেন? আপনার ঠাকুরদা যদি তার ছোট ছেলেকেই দিয়ে যান, কার কি বলার আছে? না ম্যাডাম, তিনি তা পারেন না। হিরেটা ঠাকুরদা অর্জন করেননি, ওটা আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। একজন ভারতীয় হিন্দু মহিলাকে বিয়ে করার জন্য বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন ঠাকুরদা। আপনার মা মারাঠি, শোভা দেশপাণ্ডে। হিন্দু বলেই ঠাকুরদা তাকে মানতে পারেননি। চেয়ারের ঘূর্ণন থামিয়ে হঠাৎই ঝুঁকেছেন হ্যারি। ব্যথিত মুখে বললেন, দুঃখের কথা কি জানেন, আমার ঠাকুরদা ছিলেন অত্যন্ত পণ্ডিত মানুষ, অথচ উনি একবারও ভেবে দেখেননি আমরা আর্মেনিয়ানদেরই অনেকের পূর্বপুরুষ ছিলেন হিন্দু। টুপুরের গলা দিয়ে বিস্ময় ঠিকরে এলো। ওমা, আর্মেনিয়ানরা কি করে হিন্দু হবেন? ইতিহাসের গতি প্রকৃতি ভারী অদ্ভুত ম্যাডাম। হ্যারির ঠোঁটে বিষণ্ণ হাসি। আপনারা হয়তো খবর রাখেন না, এক সময় ভারতের সঙ্গে আর্মেনিয়ার নিয়মিত ব্যবসা বাণিজ্য চলত। শুধু তাই নয়, যীশুখ্রিস্টের জন্মের 150 বছর আগে দুজন হিন্দু রাজকুমার পাকাপাকিভাবে আর্মেনিয়ায় চলে গিয়েছিলেন। আর্মেনিয়ান ভাষায় তাদের একজনের নাম জেসান্নি, অন্যজনের নাম ডেমেটার। ভারতীয় ভাষায় নাম দুটো শুনলে অবাক হয়ে যাবেন, কৃষ্ণ এবং জগন্নাথ। কৌনজের রাজা দিনাক্ষীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তারা। প্রাণে বাঁচতে পালিয়ে আর্মেনিয়ায় আশ্রয় নেন। আর্মেনিয়ার রাজা তাদের থাকতে দিয়েছিলেন তারোরে। পরে আরও অনেক হিন্দু সেখানে গিয়ে একটা বড় সড়ো শহর গড়ে তুলেছিল। তার প্রায় 500 বছর পর আর্মেনিয়ার এক খ্রিস্টান রাজার সঙ্গে হিন্দুদের যুদ্ধ হয়।
হেরে গিয়ে হিন্দুরা সদল বলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। নিতিন বলল, ইন্টারেস্টিং। আরও ইন্টারেস্টিং কি জানেন? আর্মেনিয়ায় এখনও এক হিন্দু বীরের মূর্তি আছে। স্থানীয় ভাষায় সেই যোদ্ধার নাম আর্টজান, অর্থাৎ আপনাদের অর্জুন। এবার বলুন, এইসব হিন্দুর কেউ যে আমাদের পূর্বপুরুষ ছিলেন না তা কি নিশ্চিতভাবে বলা যায়? তা বটে। মিতিন চেয়ারে টান টান হলো। আপনার ঠাকুরদা সত্যিই কাজটা ঠিক করেননি, কিন্তু একেবারেই কি কিছু দেননি আপনাদের? অতি সামান্য, অতি সামান্য। শুধু প্রিটোরিয়া স্ট্রিটের এই বাড়িটা, যেখানে বাবা কষ্টে সৃষ্টে এই হোটেলটা বানিয়েছিলেন, আর নগদ মাত্র 1,00,000 টাকা। আপনার ক্ষোভের কারণটা বোঝা গেল। ক্ষুব্ধ হওয়াটা কি খুব অস্বাভাবিক ম্যাডাম? হ্যারি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। এখনো যে কত রকম বঞ্চনা আমাকে সহ্য করতে হচ্ছে। যেমন আমার কাকার কাণ্ডটাই দেখুন না। ঠাকুরদা নয় অবুঝ ছিলেন, কিন্তু কাকা, তিনি তো আমায় খুব ভালোবাসতেন বলেই জানতাম। আমিও কখনো কর্তব্যে গাফিলতি করিনি। সময় পেলে কাকা কাকিমাকে দেখে আসতাম, নিয়মিত খোঁজ খবর রাখতাম। নিজের যখন ছেলে মেয়ে নেই, কাকার কি উচিত ছিল না সম্পত্তির খানিকটা অন্তত আমায় দিয়ে যাওয়া? কিন্তু একটা উইল করে গোটা সম্পত্তিটা উনি কাকিমাকে দিয়ে গেলেন। মিস্টার আরাকিয়েলের উইল ছিল? তবে আর বলছি কি, উইল যদি আদৌ না থাকতো, অন্তত সম্পত্তির একটা ভাগ তো আমি পেতাম, খ্রিস্টানদের উত্তরাধিকার আইন অনুযায়ী। অথচ সেটুকু উনি করলেন না। আর কাকিমা যা করলেন। ইসাবেল আন্টি, তিনি আবার কি করলেন? ভাবতেও পারবেন না ম্যাডাম। আত্মীয় স্বজনের ব্যাপার বলতেও লজ্জা করে। হিরে নিয়ে আমার পিছনে পুলিশ তো লাগিয়েছিলি। আমি আর আমার স্ত্রী জেরায় জেরবার হয়ে গিয়েছি। তার মাঝেই খবর পেলাম তড়িঘড়ি করে কাকিমা উইলের প্রবেটও নাকি নিয়ে ফেলেছেন। তাই নাকি? কবে? কতদিন আগে? কাকা গত হওয়ার মাসখানেকের মধ্যেই, জানুয়ারি মাসে। আপনি জানলেন কোথা থেকে? অ্যালবার্ট? হ্যারি ঈষৎ থতমত। না, মানে অ্যালবার্টই বোধ হয়। অ্যালবার্টের সঙ্গে আপনার খুব ভাব, তাই না? ভাব বলতে আপনি কি বলতে চাইছেন বুঝলাম না। হ্যারি ফের সপ্রতিভ। অ্যাল মাঝে মাঝে প্রফেশনাল কারণে আমার কাছে আসে। দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা বলি। প্রফেশনাল কারণটা কি? অ্যাল এখন গাইডের কাজ করে। অফিসিয়াল লাইসেন্স ওর নেই, তবে চালাক চতুর ছেলে তো, যোগাযোগ ঠিক তৈরি করে ফেলে। আর ওইসব ফরেন ট্যুরিস্টদের আমাদের হোটেলে এনে তুললে কিছু কমিশনও পায়। ব্যাস, এইটুকুই ব্যবসায়িক সম্পর্ক? মিতিনের চোখ সরু। নাকি হোটেল শিলটনের বেআইনি জুয়ার বোর্ডেও নিয়মিত আসে অ্যালবার্ট? হ্যারির শান্ত চোখ দুটো আচমকাই জ্বলে উঠল। পর মুহূর্তে আবার হিমশীতলে। কেটে কেটে বলল, আপনি কিন্তু সীমা লঙ্ঘন করে যাচ্ছেন ম্যাডাম ডিটেকটিভ। ভদ্রতা করে কথা বলছি বলে যদি ভেবে থাকেন আপনি যা খুশি প্রশ্ন করবেন, তাহলে কিন্তু ভুল করছেন। আপনার একটি প্রশ্নেরও জবাব দিতে আমি বাধ্য নই। দেবেন না? মিতিন কাঁধ ঝাঁকালো। তবে 22শে ডিসেম্বর রাতে অ্যালবার্ট চলে যাওয়ার পর আপনি সত্যি সত্যি ঘুমোচ্ছিলেন, নাকি কাকার ঘরে গিয়ে সিন্দুকটা পরখ করছিলেন, এ ব্যাপারে পুলিশের কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। হ্যারি 2-1 সেকেন্ড নিশ্চুপ। তারপর মুখে একটা ধূর্ত হাসি ফুটে উঠেছে। গোড়াতেই একটা গলদ করে ফেললেন ম্যাডাম। অ্যাল চলে যাওয়ার পর আমি ঘুমোইনি। আমি ঘুমিয়ে পড়ার পর অ্যাল গিয়েছে। সত্যি বলতে কি, অ্যাল কখন চলে গিয়েছিল আমি জানিও না।
সরি, মানতে পারলাম না। আপনি ইচ্ছে করে আমাকে মিসগাইড করছেন। যা খুশি ভাবতে পারেন, আমার কিছু যায় আসে না। হ্যারির স্বরে ওঠাপড়া নেই। আগেই তো বললাম, ওই হিরেতে আমার যথেষ্ট অধিকার আছে। যদি নিয়ে থাকি, বেশ করেছি। পারলে খুঁজে বের করুন। বেশ, দেখি চেষ্টা করে। মিতিন উঠে পড়ল। আজ তাহলে চলি মিস্টার আরাকেল। আশা করি শিগগিরই আমাদের আবার দেখা হবে। শিলটন হোটেল থেকে বেরিয়ে টুপুর বলল, মিস্টার হ্যারি কিন্তু বেশ পিকিউলিয়ার, তাই না? মিতিন কি যেন ভাবছিল, অন্যমনস্কভাবে বলল, কেন? বাড়ি যাকে হিরে নিয়ে ক্রস করা হচ্ছে সেই হাউমাউ করে উঠছে। একমাত্র মিস্টার হ্যারিরই কোনো হেলদোল নেই। কেমন বুক বাজিয়ে বলে দিলেন, নিয়ে থাকলে বেশ করেছি। তোমার কি ধারণা মিস্টার হ্যারি কালপ্রিট? তোর কি মনে হচ্ছে? আমার মনে হয়, টুপুর মাথা চুলকোলো, হ্যারির সঙ্গে অ্যালবার্টের যোগসাজশ আছে। এই দুই মক্কেলের ওপর রাউন্ড দ্য ক্লক নজর রাখলে হীরের হদিশ মিলতেও পারে। অবশ্য থ্রু অ্যালবার্ট যদি কোনো বিদেশির কাছে পাচার হয়ে গিয়ে থাকে, তাহলে আর কিছু বলার নেই। বলছিস? হ্যাঁ গো, আমার মন বলছে সেরকমই কিছু ঘটেছে, এবং সেই কারণেই মিস্টার হ্যারি এত বেশি কনফিডেন্ট। আর হীরের বদলে যে টাকাটা এলো, সেটা মিস্টার হ্যারি কোথায় রাখতে পারেন? জায়গার অভাব? হোটেলের লনেই তো পুঁতে রাখা যায়। নে, এবার একটা ট্যাক্সি ধর। বাড়ি গিয়ে আরতিকে ছাড়তে হবে। বিকেলবেলা থিয়েটার রোড থেকে ট্যাক্সি পেতে খুব অসুবিধে নেই। সিটে বসে টুপুর বলল, মাটিতে টাকা পুঁতে রাখা থিওরিটা কি তোমার পছন্দ হলো না? অপছন্দ হলো তো বলিনি। মিতিন হাসল। আমি কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছি না, আবার একটা লাইন ধরে এক বজ্ঞা ভাবতেও রাজি নই। তবে হ্যারির কাছে এসে একটা মস্ত লাভ হলো। টুপুর চোখ কুঁচকল। কি লাভ? প্রথমত, মানুষটাকে খানিকটা চেনা গেল। সেকেন্ডলি, অনেক ইনফরমেশনও মিলল। কি ইনফরমেশন? আর্মেনিয়ানদের গল্প? জবাব দেওয়ার আগে মিতিনের মোবাইল বেজে উঠেছে। নম্বরটা দেখে মিতিনের ভুরু জড়ো। ইয়েস। ব্যাস, আর কথা নেই মিতিনের মুখে। কানে যন্ত্র চেপে একটানা শুধু শুনে যাচ্ছে। মোবাইল অফ করার আগে একবারই মাত্র স্বর ফুটল, ওকে। টুপুর আলগাভাবে জিজ্ঞেস করল, কে গো? মিস্টার কুরিয়েন। মিস্টার কুরিয়েন হঠাৎ কি বলছেন? বললেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই আদতে একটি মহাশূন্য। কি বুঝলি? টুপুর ফ্যাল ফ্যাল করে তাকালো। কি যে হেয়ালি করে না মিতিন মাসি। হেয়ালি ক্রমেই বাড়ছিল। বাড়ি ফিরে গোটা সন্ধেটা ঘর অন্ধকার করে শুয়ে রইল মিতিন মাসি। রাতে খেতে বসেও আনমনা। মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে আর্মেনিয়ানদের সম্পর্কে অজস্র জ্ঞান বিতরণ করল পার্থমেশো। রেজা বিবির সমাধিটাকে যদি হিসেবে না ধরা হয়, তাহলে কলকাতায় পা রাখার ঢের আগেই নাকি চুঁচুড়ায় ঘাঁটি গেড়েছিল আর্মেনিয়ানরা। তারপর চন্দননগরে, তারপর মুর্শিদাবাদের লাগোয়া সৈদাবাদে। মোগল বাদশাহ ঔরঙ্গজেবের ফরমান নিয়ে সৈদাবাদে নাকি জমিয়ে ব্যবসা শুরু করেছিল আর্মেনিয়ানরা। অবশ্য প্রথম গির্জাটি নাকি গড়ে চুঁচুড়ায়। আমাদের বঙ্গদেশে সেটাই নাকি দ্বিতীয় প্রাচীনতম গির্জা।
পার্থমেশ্বর এমন লম্বা বক্তৃতাও চুপচাপ গিলে নিল মিতিন মাসি। একটাও টিকা টিপ্পনি জুড়ল না। এমনটা কালে ভদ্রে ঘটে। মিতিন মাসির মগজে যখন জট পড়ে যায় শুধু তখনই। কেসটা কি তবে টুপুর যেমনটা ভাবছিল তত সরল নয়? মিস্টার কুরিয়েনি বা কি এমন সংবাদ শোনালো টেলিফোনে? দুয়ে দুয়ে চার কি তবে হচ্ছে না? পরদিন সকালেও মিতিন মাসি ঝিম মেরে বসে। পার্থমেশো কাজে বেরিয়ে যাওয়ার পর হঠাৎই সালোয়ার কামিজ পরে তৈরি। আরতিকে বলল, আমি আর টুপুর একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হতে পারে, বুমবুমকে খাইয়ে দিও। বিস্মিত মুখে টুপুর বলল, কোথায় যাবে? মার্কুই স্ট্রিট। কেন গো? কয়েকটা গিট খুলতে হবে। জেসমিন আর ইসাবেল আন্টিকে একবার মিট করা দরকার। জেসমিনও মিতিনদের দেখে অবাক। বলল, কি ব্যাপার ম্যাডাম, ফোন টোন না করে হঠাৎ? চলে এলাম। মিতিন একগাল হাসল। অসুবিধে করলাম কি? তা নয়, তবে আমি যে একটু বেরোবো এখন, একদম সময় নেই। না না, আছে কিছুক্ষণ। আসলে 12টায় এক পার্টিকে টাইম দিয়েছি তো, মিনিট 20-র মধ্যেই আপনাকে ছেড়ে দেব। আহা, এত ইতস্তত করছেন কেন? আসুন তো। ড্রয়িং রুমে মিতিনদের বসিয়ে নির্মলাকে শরবত তৈরির নির্দেশ দিয়ে এলো জেসমিন। মুখোমুখি সোফায় বসে বলল, কত্তরে গেলেন? সামান্যই। অন্ধকার সুড়ঙ্গে হাঁটছিলাম, সবে যেন একটু আলোর দিশা পাচ্ছি। জেসমিনের চোখ জল জল। হেরেটা তাহলে পাওয়া যাবে? সম্ভাবনা আছে। থ্যাংক গড। আন্টি তাহলে প্রাণ ফিরে পাবেন। আন্টি এখন কেমন আছেন? একই রকম, ওষুধ তো চলছে, তবে তেমন উন্নতি হচ্ছে না। হিরেটা পেলে হয়তো শকটা কাটিয়ে উঠতে পারবেন, শরীরটাও ফিরবে। মিতিন মাথা নাড়ল। এবার তাহলে কাজের কথায় আসি। বলুন। মিস্টার আরাকিয়েলের মৃত্যুর পর মিস্টার হ্যারি তো আর এ বাড়িতে আসেননি না? তা কেন? আসছিল তো। পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর থেকে আর যোগাযোগ রাখছে না। একমাত্র ফিউনারাল ডিনারের দিন সপরিবার এসেছিল, ঘন্টা খানেকের জন্য। আন্টিকে টেলিফোনও করছেন না? পিসি তো সেজন্য খুব আপসেট। ফিউনারাল ডিনারের দিন মিস্টার হ্যারির মুড নিশ্চয়ই ভালো ছিল না। একেবারেই না, প্রায় কারোর সঙ্গেই কথা বলেনি। আচ্ছা, মিস্টার হ্যারি কি শুধু পুলিশের ব্যাপারেই আহত, নাকি অন্য কোনো কারণ আছে? আর কি কারণ থাকবে? শুনলাম মিস্টার আরাকিয়াল উইল করে যাবতীয় সম্পত্তি ইসাবেল আন্টিকে দিয়ে গিয়েছেন। সেই কারণেও কি মিস্টার হ্যারি? জেসমিন ক্ষণিকের জন্য থতমত, অস্ফুটে বলল, আপনি হ্যারির কাছে গিয়েছিলেন? হ্যাঁ, মনে হলো ওর কিছু এক্সপেকটেশন ছিল। আশ্চর্য, আঙ্কেলের প্রপার্টি আন্টি পাবেন এটাই তো স্বাভাবিক। হ্যারি আশা করে কোন মুখে? কারণ সম্পত্তির অনেকটাই যে বংশগত, এমনকি হারানো হিরেটাও। সুতরাং মিস্টার হ্যারির যে একটু হলেও দাবি নেই, এ কথা বোধ হয় আইনও বলবে না। দেখুন ম্যাডাম, আইনি কুটকাচালি আমি একদম বুঝি না। আঙ্কেল যদি তার স্ত্রীকেই সব দিয়ে যান, কার কি বলার আছে? তা তো বটেই। আচ্ছা, মিস্টার হ্যারি কি আগে শুনেছিলেন উইলের কথা? জানার তো কথা নয়, আমাকেও আঙ্কেল কখনো বলেননি, আন্টিকেও না। ও, আপনারা জানলেন কবে?
ফিউনারেল ডিনারের পর আঙ্কেলের সলিসিটর আমাদের জানালেন উইল তো ওদের কাছেই গচ্ছিত ছিল। মানে সলিসিটর ফার্মে? হ্যাঁ, রয় অ্যান্ড শেন, 3 নম্বর ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। কে কে সাক্ষী ছিল উইলের? একতলার সিনিয়র ডিসুজা, আই মিন পিটার আঙ্কেল, আর আমাদের হাউস ফিজিশিয়ান যিনি সে রাতে আঙ্কেলকে দেখতে এসেছিলেন। ও, কবে নাগাদ উইলটা করা হয়েছিল? ডেট তো দেখলাম বছর 3 আগের। জেসমিনকে ঈষৎ অসহিষ্ণু দেখালো। কিন্তু হিরে চুরির সঙ্গে উইলের কি সম্পর্ক ম্যাডাম? হয়তো কিছুই না, তবু বুঝে নিতে দোষ কি? আলোচনার মাঝে নির্মলা নিঃশব্দে শরবত রেখে গিয়েছিল। চুমুক দিয়ে মিতিন বলল, আচ্ছা একটা কথা, আন্টি এত তড়িঘড়ি উইলে প্রবেট নিতে গেলেন কেন? আমি অ্যাডভাইস করেছিলাম। হিরে মিসিং হওয়ার পর আমার খুব নার্ভাস লাগছিল। মনে হয়েছিল সম্পত্তিটা এক্ষুনি পিসির নামে করে নেওয়া উচিত। তাছাড়া আঙ্কেলের শেয়ার সার্টিফিকেটগুলোর নাম ট্রান্সফারও তো জরুরি ছিল। ভালো করেছেন, ঠিকই করেছেন। ইসাবেল আন্টির ভবিষ্যৎ নিরাপত্তার দিকটাও তো ক্লিয়ার থাকা দরকার। মিতিন সামান্য হাসল। প্রপার্টি এখন তাহলে ইসাবেল আন্টির নামে, কি বলেন? হ্যাঁ, ওটা নিয়ে আর কেউ টাফও করতে পারবে না। আচ্ছা জেসমিন, হিরের সম্পর্কে উইলে কোনো উল্লেখ ছিল কি? আলাদাভাবে থাকবে কেন? স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে তো হিরেটাও। জেসমিনের চোখ সহসা স্থির। হিরেটা কি তবে হ্যারি সরিয়েছে? আরও 2-1 দিন যাক, সব জেনে যাবেন। মিতিন আবার হাসছে। শুধু এটুকু বলতে পারি, আমাকে অগ্রিম দেওয়াটা আপনার বৃথা যাবে না। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। শরবত শেষ করি মিতিন গ্লাস টেবিলে রাখল। আপনি যেখানে যাচ্ছিলেন যেতে পারেন এবার। আপনারা আরেকটু বসি, ইসাবেল আন্টির সঙ্গে একবার দেখা করে যাই। এখন কথা বলবেন? জেসমিন 2-1 সেকেন্ড ভাবল। বেশ তো, নির্মলাকে ডেকে দিচ্ছি, ও আপনাদের আন্টির রুমে নিয়ে যাক। ইসাবেল বিছানায় শুয়ে একটা বই পড়ছিলেন। নির্মলা ধরে বসিয়ে দিতেই চোখ ঘষে বললেন, ও মা, তোমরা কখন এলে? এই তো। টুপুরকে নিয়ে মিতিন খাটের ধারটায় বসল। কি বই পড়ছেন আন্টি? মপাসার ছোট গল্প। আপনি বুঝি মপাসার ভক্ত? ভীষণ। গল্পগুলো তো বারবার পড়ি, তবে এখন চোখের যা হাল, 2-4 পাতা পেরোতে না পেরোতে অক্ষরগুলো কেমন ঝাপসা হয়ে যায়। ছানি আসেনি তো? ডাক্তার দেখিয়েছিলেন? আর আমার ডাক্তারে কাজ নেই, রোগ ধরতে পারে না, শুধু গাদা গাদা ওষুধ দেয়। আমি আর ওষুধও খাবো না। ছোট্টখাট্ট শান্ত ইসাবেল কচকচ করে উঠলেন। ভাবছি এইবার ধ্যান করাটাও ছেড়ে দেব। কেন আন্টি, ধ্যান কি ক্ষতি করলো? ধ্যানই তো যত নষ্টের গোড়া। যেদিন থেকে জোসেফের ছবির সামনে বসছি, সেদিন থেকেই জোসেফ আমায় ডাকাডাকি করছেন। শরীরও বিগড়ছে দিন দিন। যখনই ধ্যান সেরে উঠি, মনে হয় আরও যেন কমজোরি হয়ে গেলাম। হাত পায়ের কাঁপুনি যেন বেড়ে গেল।
আরে বাবা, টেনে নিতে হয় তো টেনে নাও, এরকম দগ্ধে দগ্ধে মারা কেন? ইসাবেল আবার দুহাতে চোখ রগড়ালেন। যাকে, আমার কথা ছাড়ো, হীরের কি খবর? প্রাণপণ চেষ্টা করছি আন্টি, মনে হয় শিগগিরই পেয়ে যাবেন। মনে হয় ফয় নয়, ওই হিরে আমার চাই চাই। আরাকিয়াল বংশের গুড লাক যদি না মেলে, এই বুড়ি তাহলে আর বাঁচবে না। ওসব অলক্ষণে কথা মুখেও আনবেন না। মিতিন ঝুঁকে ইসাবেলের হাতে হাত রাখল। একটা কথা জিজ্ঞেস করবো আন্টি? বলো। আপনি কি কখনোই আঙ্কেলকে সিন্দুক থেকে হিরেটা বের করতে দেখেননি? সেদিন তো বললাম, সিন্দুক খোলার সময় উনি আমাকেও ঘরে থাকতে দিতেন না। আজ আর একবার সিন্দুকটা দেখতে পারি? দেখো। পাশে দাঁড়িয়ে থাকা নির্মলাকে চাবির গোছা বাড়িয়ে দিলেন ইসাবেল। যা, খুলে দে। সিন্দুকের অভ্যন্তর সেদিনের মতোই ফাঁকা ফাঁকা, ভেলভেটের ফাঁকা বাক্স খোলা পড়ে, ডায়েরি আর টুকরো টুকরো কাগজ যেখানে ছিল সেখানেই। বাক্সখানা আবার ভালো করে পরখ করে ডায়েরিটা হাতে নিল মিতিন। উল্টোচ্ছে পৃষ্ঠা, সময় নিয়ে নিয়ে। হঠাৎই বাড়িয়ে দিয়েছে টুকুরকে, চাপা গলায় বলল, লাস্ট পেজটা দেখ। ডায়েরিটা সংখ্যায় সংখ্যায় ঠাসা, পাতায় পাতায় হিসেব। একদম শেষ পৃষ্ঠায় লাল কালিতে বড় বড় করে লেখা, GOLD 13578। টুকুরের মুখ দিয়ে বেরিয়ে এলো, গোল্ড 13,578। এর মানে কি? উত্তর না দিয়ে মিতিন ডায়েরি রাখলো সস্থানে। নির্মলাকে সিন্দুক বন্ধ করতে বলে ফিরেছে ইসাবেলের কাছে। ইসাবেল জিজ্ঞেস করলেন, ফের দেখে লাভ হলো কিছু? লাভ লোকসানের হিসেব কি সহজে করা যায় আন্টি? মিতিন মৃদু মৃদু হাসছে। মিস্টার আরাকিয়েলের উইলের বলে বিশাল সম্পত্তি আপনি পেয়ে গেলেন। এটা আপনি কি মনে করেন, লাভ না লোকসান? পুরোটাই লোকসান বাছা। সেই মানুষটাই আর রইলেন না, তার সম্পত্তি নিয়ে আমি এই বয়সে কি করব? তবু তো তাড়াহুড়ো করে উইলে প্রবেটটা নিলেন। জ্যাসমিন বলল যে না নিলে নাকি অসুবিধে হতে পারে। কেন, ভুল করেছি? না না, ভুল কিসের? আমার কিন্তু কেমন যেন খচখচ করছিল, মনে হচ্ছিল বড্ড বিষয় হয়ে যাচ্ছে। তারপর থেকেই তো ধ্যানে মন দিলাম। তা আপনি উইল করার কথা ভাবছেন না? ভাবছি তো। জোসেফের কয়েকটা ভুল তো শোধরাতেই হবে। কিরকম? জোসেফের খুব ইচ্ছে ছিল আর্মেনিয়ান একাডেমিকে কিছু দান করার। হয়তো উইলটাও উনি বদলাতেন, কিন্তু সময় তো পেলেন না। ভাবছি টাকা করি যা আছে তার একটা মোটা অংশ একাডেমিকে দিয়ে যাব। এই বাড়ি আর কিছু টাকা পাবে জেসমিন। বলতে বলতে ইসাবেল ফিরেছেন নির্মলার দিকে। আমার এই মেয়েটাকেও ফেলবো না,
এর জন্য বাড়ির একখানা ঘর আর আজীবন মাসোহারার বন্দোবস্ত অন্তত করে যাব। টুপু ফস করে বলে উঠল, আর হিরে? আগে খুঁজে তো পাওয়া যাক, তারপর ভেবে দেখব। ইসাবেলের গলায় সংশয়ের সুর। টুপুর হাসল মনে মনে। এই প্রবীণা মহিলা জানেন না, মিতিন মাসি যখন একবার কেসটা হাতে নিয়েছে, ওই হিরে উদ্ধার হবেই। যদি হিরে পাচারও হয়ে গিয়ে থাকে, তাও মিতিন মাসি এ কদিনে টের পেতই। শুধু উইল নিয়ে এত পুছতাছ কেন, সেটুকুই টুপুরের বোধগম্য হচ্ছে না। ওই আজব লেখাটাই বা দেখালো কেন? সোনার সঙ্গে হীরের কি সম্পর্ক? 13,578 এর মানেই বা কি? ভাবনাটাকে বেশি খেলানোর অবকাশ পেল না টুপুর। গাড়ি বারান্দার ছাদটা একবার ঘুরে এসে ইসাবেলের কাছ থেকে বিদায় নিল মিতিন। দরজা বন্ধ করতে নির্মলাও এসেছে পিছন পিছন। হঠাৎই ঘুরে দাঁড়িয়ে মিতিন তাকে জিজ্ঞেস করল, আন্টি ঠিকমতো খেয়াল রাখছো তো? নির্মলা নিরস গলায় বলল, দেখাশোনা করাটাই তো আমার কাজ। বিনিময়ে তো পাচ্ছ অনেক কিছু। আন্টি তো তোমার সারা জীবনের ব্যবস্থা করে দিয়েছেন। আন্টির করুণা আমার ভাগ্য। তুমি কিন্তু আন্টির ভালোবাসার পুরো মর্যাদা দাওনি নির্মলা। এ কথা কেন বলছেন? 22শে ডিসেম্বরের রাতটা ভাবো, তাহলেই জবাব পেয়ে যাবে। পলকে নির্মলার মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে। মাথা নিচু করে বলল, আপনি যা ভাবছেন তা কিন্তু। নির্মলা থেমে গেল। 2-4 সেকেন্ড তীক্ষ্ণ চোখে নির্মলাকে দেখল মিতিন। তারপর সিঁড়ি বেয়ে তরতর করে নেমে গেল নিচে। টুপুর কৌতূহলে টকবক করে ফুটছিল। একতলায় এসে বলল, মিস্টার হ্যারি আর নির্মলা কি আতাত করে? এখন কোনো প্রশ্ন নয়, চল জেসমিনের মোমবাতির কারখানাটা একবার দেখে যাই। কেন? বললাম যে, নো প্রশ্ন, জাস্ট ফলো মি। গিয়ে অবশ্য লাভ হলো না। বাড়ির পিছনের গ্যারেজ ঘরটা বন্ধ। তালা মারা পুরনো আমলের কাঠের পাল্লা ঠেলে ঠুলে ভিতরটা দেখার চেষ্টা করলো মিতিন। কিছুই বোধহয় গোচরে এলো না। হতাশ হয়ে এদিক ওদিক ঘুরছে। হঠাৎই হনহন করে চলে গেল পাঁচিলের ধারের ঝোপটায়। ছোট্ট একটা কাগজের বাক্স কুড়িয়ে দেখছে ভুরু কুচকে। বাক্সটা ফেলে দিয়ে টুপুরকে বলল, দাঁড়া এখানে, আমি আসছি। বলেই দুধ দাঁড়িয়ে আবার দোতলায়। টুপুর হতবাক, গিয়ে বাক্সটা তুলে দেখলো একবার। কি কাণ্ড! এই যে 1 ডজন থার্মোমিটারের বাক্স। এটা দেখে মিতিন মাসিও তো উত্তেজিত হয়ে পড়ল কেন? কি ছাই রহস্য পেল বাক্সটায়? মিনিট 5 পর ফিরেছে মিতিন। আর এক মুহূর্ত অপেক্ষা করল না। টুপুরকে ডেকে নিয়ে সোজা গেটের বাইরে। বাহাদুর যে প্যাট প্যাট করে তাকিয়ে, সেদিকেও নজর নেই যেন। লম্বা লম্বা পায়ে হাঁটছিল মিতিন। তাল মেলাতে টুপুরের গলদ ঘর্মদশা। ফ্রি স্কুল স্ট্রিটের মুখে এসে মিতিন ট্যাক্সি ধরতে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গেই টুপুর জিজ্ঞেস করল, ব্যাপারখানা কি? আবার উপরে ছুটলে কেন? ব্যাগ খুলে মিতিন একটা আধপোড়া লাল বাটি মোমবাতি বের করে দেখালো। এটা আনতে। টুপুরের গুলিয়ে যাচ্ছিল সব কিছু। মোমের মধ্যে হিরে আছে নাকি? সন্ধেবেলা বুমবুমের খাটে বসে হিরে চুরির কেসের একটা নোট মতো বানাচ্ছিল টুপুর। মিতিন মাসি এবার তাকে কোনো কাজই দেয়নি। তবু প্রত্যেকে জবানবন্দি, কার সম্পর্কে টুপুরের কি ধারণা জন্মেছে, লিখছে সাজিয়ে গুছিয়ে। নতুন
কোনো পয়েন্ট মনে পড়লে যোগ করে নিচ্ছে সঙ্গে সঙ্গে, যেমন এইমাত্র স্মরণে এলো। পিটার ডিসুজা একজন সাক্ষী হওয়া সত্ত্বেও উইলের খবর টুপুরদের কাছে গোপন করে গিয়েছিলেন। মিসেস আরাকিয়েলো নিজে থেকে উইলের কথা ভাঙেননি, জেসমিন, নির্মলারাও নয়। ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? টুপুরের মন্তব্যটা হয়তো কাজে লাগবে না, তবু নোট থাকা ভালো। টুপুর দেখেছে বিবরণী বিশদ হলে মিতিন মাসির কাজে সুবিধে হয়। টুপুর নিজেও শিখতে পারে তদন্তের কোন কোন সূত্র দরকারি, কোনটাই বা নেহাত অদরকারি। ঘরে বুমবুমও মজুদ, কম্পিউটারে ভিডিও গেমস খেলছে এক মনে। মা বাড়ি নেই, দিদিও কম্পিউটারের দখল চাইছে না। বুমবুমের এ ভারী সুখের সময়। পরশু অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোবে, মঙ্গলবারই নতুন ক্লাস শুরু। ছুটির শেষ দুটো দিন যেন চুটিয়ে উপভোগ করছে বুমবুম। পার্থ ফিরল 8:30 নাগাদ, চৈত্রের গরমে থস করতে করতে। এসেই শাওয়ার চালিয়ে স্নান, তারপর পাউডার টাউডার মেখে আয়েশ করে বসেছে সোফায়। খবরের কাগজ উল্টোতে হাঁক পারল, টুপুর, এই টুপুর। কাগজ কলম ফেলেই দৌড়ে এলো টুপুর। কি বলছো? তোর মাতৃসম্বাটি গেলেন কোথায়? কি জানি, দুপুরে মার্কুই স্ট্রিট থেকে ফিরেই নাকে মুখে গুজে কোথায় বেরিয়ে গেল। তোকে নিল না? তাই তো দেখছি। একাই হিরে উদ্ধারে গেল নাকি? বুঝতে পারছি না। তোর মাসি এখনো তোকে এলে বেলেই ভাবে রে, তুই আর যাতে উঠলি না। টুপুর হেসে ফেলল। পার্থ মেশো তাকে রাগাতে চাইছে, হাসতে হাসতেই বলল, মাসি তার নিজের ডিউটি করছে, আমি আমার। তোর কি ডিউটি শুনি? রিপোর্ট তৈরি করা। কতদূর কি প্রোগ্রেস হলো? আদৌ কিছু এগিয়েছে কি জানতে চাও? এখনো পর্যন্ত কি করেছি? আনবো লেখাটা? ওরে বাবা, এখনোটা পড়বি নাকি? পার্থ হাই তুলল। তার চেয়ে বরং দেখ খাবার দাবার কিছু আছে কি না। উৎসাহে জল ঢেলে দিতেই টুপুর বিরস মুখভঙ্গি করে বলল, আলু দিদি ইডলি সাম্বার বানিয়ে রেখে গিয়েছে, মাইক্রোওয়েভে গরম করে দেব। সঙ্গে এক মুঠো চানাচুরও দিস, আর চা। ইডলির সঙ্গে চানাচুর, কি কম্বিনেশন গো! ভ্যারাইটি জীবনের মশলা রে, তুইও ট্রাই করে দেখতে পারিস। নো চান্স, ওই বিদঘুটে মিক্সচার তুমি খাও। জল খাবার হাতে পেয়েই তুবড়ি ছোটাতে শুরু করেছে পার্থ মেশো। আর্মেনিয়ানদের সম্পর্কে আরও কিছু জ্ঞান আহরণ করেছে। এখন ভান্ডার উজাড় করার পালা। সম্রাট আকবর নাকি এক আর্মেনিয়ানকে ছেলে হিসেবে দত্তক নিয়েছিলেন। আকবরের সাম্রাজ্যে প্রধান বিচারপতিও ছিলেন একজন আর্মেনিয়ান। বিচারপতির নাম ছিল আব্দুল হাই। আকবরের সময় থেকে দিল্লি, আগ্রা, পাঞ্জাব সর্বত্রই আর্মেনিয়ানরা জাঁকিয়ে বসতে থাকে। একটা গির্জাও নাকি তারা বানিয়ে ফেলেছিল আগ্রায়, আকবর বেঁচে থাকাকালীন। বক্তৃতার মাঝেই হঠাৎ মিতিনের প্রবেশ। পার্থর ডাকাডাকিতে সাড়া না দিয়ে থমথমে মুখে শটান ঢুকে গেল স্টাডিতে। বন্ধ করে দিয়েছে দরজা। টুপুর আর পার্থ মুখ চাওয়াচাওয়ি করল। কেস চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে এমনটাই করে মিতিন, তারা জানে। রাতে অবশ্য মিতিন বেরিয়ে খেতে বসলো একসঙ্গে। এলোমেলো কথা বলল 2-4টে, কিন্তু কেসের ব্যাপারে আশ্চর্য রকম নীরব। অর্থাৎ কেস নিয়েই ভাবছে।
এবং কেস সংক্রান্ত কোনো আলোচনাই এখন পছন্দ করবে না। আহার সেরে ফের সেদিয়ে গেল নিজস্ব কুঠুরিতে। টুপুর যখন শুতে গেল তখনও স্টাডির আলো নেবেনি। সকালবেলা মিতিন কিন্তু একদম অন্য মেজাজে। নিজেই ব্যালকানির গাছে জল দিল, মাঝে মাঝে গুনগুন করে গান গাইছে, আরতিকে আলুর পরোটা ভাজতে বলল, খুনসুটি করলো বুমবুমের সঙ্গে। টুপুরও গন্ধ পেয়ে গিয়েছে অমনি। আলুর পরোটার প্লেট হাতে নিয়ে মাসিকে জিজ্ঞেস করল, কেস মনে হচ্ছে সলভড? ইয়েস। জবনিকা কম্পমান। মিতিনের মুখে বিচিত্র হাসি। এবার পর্দাটা তুলে নিলেই হয়। কে নিয়েছে তাহলে হিরেটা? সাসপেন্স। বুঝেছি, বলবে না। টুপুর চোখ তেরচা করল। জিনিসটা পাওয়া যাবে তো, নাকি পাচার হয়ে গিয়েছে? ঘরের মধ্যে ঘর, তার মধ্যে পচে মর। কি বুঝলি? ধাঁধাটার জবাব তো মশারি। টুপুর ঘাড় চুল করছে। একটু ছেড়ে কাশো না মিতিন মাসি। আর তো কয়েকটা ঘন্টা, দমটাকে ধরে রাখ। মিতিন পার্থর দিকে তাকালো। তুমি কি করছো বিকেলে? শব্দজব্দ করতে করতে পরোটা ছিঁড়ছিল পার্থ, তবে কান কিন্তু এদিকেই খাড়া। ঠোঁট উল্টে বলল, ঠিক নেই, ভাবছি একাডেমিতে একটা নাটক দেখতে যাব। আমাদের সঙ্গে মার্কো স্ট্রিট চলো, গিয়ে জোড়া নাটক দেখবে, উইথ ফাটাফাটি ক্লাইম্যাক্স। চোখ বড় বড় করো না, ঠিক 4টেই শো। রোববার দুপুরে না ঘুমিয়ে তৈরি থেকো। পার্থর পরোটা বোঝাই গাল হাসিতে ভরে গেল। ওকে ম্যাডাম টিকটিকি। ড্রয়িং রুম আলো করে বসে আছে 8-9 জন। মিসেস আরাকিয়েল তো আছেনই, জেসমিন, নির্মলা, হ্যারি, সুজান, ডিসুজারা বাপ ছেলে, কুরিয়েন কর্তাগিন্নি সকলেই হাজির। মিতিনরা ঢোকা মাত্র হালকা একটা গুঞ্জন উঠেছিল। এখন এক অখণ্ড নীরবতা বিরাজ করছে ঘরে। পার্থ টুপুরকে দুদিকে নিয়ে মিতিন বসল বড় সোফাটায়। উৎসুক চোখগুলোতে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে কথা শুরু করেছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, 22শে ডিসেম্বরের রাতটা সম্পর্কে আপনারা কেউই সত্যি কথা বলেননি। অবশ্য মিসেস আরাকিয়েলকে আমি ধরছি না, কারণ ওই রাতটা নিখুঁত স্মরণে রাখা আন্টির পক্ষে সম্ভব ছিল না। উনি আর মিস্টার পিটার ডিসুজা ছাড়া উপস্থিত প্রত্যেকেই সেদিন অত্যন্ত নক্করজনক একটা কাজ করেছেন। ইসাবেল বিড়বিড় করে বললেন, কি বলছো বাছা? সবাই মিলে হিরে চুরি করেছে? তা কেন? মিতিন চিলতে হাসল। আমি বরং সেদিন রাতে কি ঘটেছিল তার একটা ছবি তুলে ধরি, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বেশ তো, বলো শুনি। মিস্টার আরাকিয়েলের ডেড বডি ঘিরে অনেকেই ছিলেন সেদিন। মিসেস কুরিয়েন আর সুজান ছাড়া এ ঘরে সবাই। রাত 2টোর সময় মিসেস আরাকিয়েলকে নিয়ে জেসমিন তার ঘরে গেল। মিস্টার পিটার ডিসুজাও নেমে গেলেন নিচে। আর তারপরে শুরু হলো এক আজব লুকোচুরি খেলা। অ্যালবার্টকে নিয়ে মিস্টার হ্যারি লাইব্রেরি রুমে এসে বসলেন। একটু পরে হ্যারি কফি বানাতে বললেন নির্মলাকে। যখন নির্মলা কিচেনে, মিস্টার কুরিয়েন তখন ডেড বডির পাশে একা। মিস্টার আরাকিয়েল যে সিন্ধুকের চাবি সর্বদাই কোমরে বেঁধে রাখতেন, এ সংবাদ কারোরই অজানা নয়। একা ঘরে মিস্টার কুরিয়েনের লোভে চোখ চকচক করে উঠল। তবু উনি ঠিক সাহস পাচ্ছিলেন না। কিন্তু হ্যারি আর অ্যালবার্ট ড্রয়িং রুমে উঠে যেতেই ঝটপট মিস্টার আরাকিয়েলের কোমর থেকে চাবিটা নিয়েই সিন্ধুক। অ্যালবার্ট চেঁচিয়ে উঠল, কুরিয়েন আঙ্কেল, এ তো ভাবাই যায় না।
দাঁড়ান দাঁড়ান, এমন অনেক কিছুই ঘটে যা আমাদের কল্পনার অতীত। তবে তখন তো সবে খেলা শুরু হয়েছে। মিতিনের ঠোঁটে বাঁকা হাসি। মিস্টার কোরিয়ান বেশি সময় পাননি। নির্মলা কফি নিয়ে চলে এলো কি না, চাবিটা কোনো রকমে ডেড বডির কোমরে গুজে দিয়ে মিস্টার কোরিয়ান তখন প্রবল টেনশনে ভুগছেন। কোনো মতে কফি শেষ করে হুড়মুড়িয়ে পালালেন একতলায়। জেসমিন উত্তেজিত স্বরে বলল, হিরে সমেত? বলছি বলছি। কোরিয়ান বেরিয়ে যেতেই নির্মলা ফাঁকা পেয়ে গেল ঘর। সে বড় সাবধানী মেয়ে। কফির কাপ নেওয়ার অছিলায় হ্যারি আর অ্যালবার্টকে দেখে এলো। হ্যারি তখনও ফোন করছেন। এরপর কাপ কিচেনে নামিয়ে নির্মলা গেল জেসমিনের ঘরে। আন্টি আর জেসমিন শুয়ে আছে দেখে ভিতর বারান্দা দিয়ে মিসেস আরাকিয়েলের বেডরুমে ফিরল। তারপর যে আঙ্কেল তাকে হোম থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিলেন তারই ডেড বডির কোমর থেকে চাবি খুলে, নির্মলা! ইসাবেল আর্তনাদ করে উঠলেন, আমার নির্মলা ওই হীন কাজ করেছে। লোভ মানুষকে অন্ধ করে দেয় আন্টি। নির্মলা হয়তো ভেবেছিল হিরেটা পেলে এক লাফে বড় লোক হয়ে যাবে। মিতিন তেরচা চোখে হ্যারি আর অ্যালবার্টকে দেখল। এমনটা কি এ ঘরের আর কেউ ভাবেননি? এই যে মিস্টার হ্যারি সিরিয়াস মুখ করে বসে আছেন, কিংবা ওই যে অ্যালবার্ট চোখ গোল গোল করে কথা শুনছেন, এরা কেউই তো সাধু নন। হ্যারি কঠিন গলায় বলে উঠলেন, উল্টো পাল্টা দোষারোপ করবেন না ম্যাডাম, আমি পছন্দ করি না। থামুন। মিতিনেরও স্বর চলেছে। নির্মলা থাকা অবস্থাতেই আপনারা ডেড বডির কাছে ফেরেননি তো? নির্মলাকে শুতে যাওয়ার জন্য আপনি পিড়াপিড়ি করেননি? কিছুতেই নির্মলা উঠল না দেখে নানা গল্প শুরু করলেন। ঘণ্টাখানেক পর আবার কফির অর্ডার। এইবার কফি দিয়ে নির্মলা আর বসতে পারল না। ভিতরে ভিতরে একটা অপরাধ বোধ কাজ করছিল তো। সে যেতেই আপনি ছটফট করতে লাগলেন, মতলব বাটলেন ঘর থেকে অ্যালবার্টকে সরানোর। ও, সেই জন্যে আমাকে সিগারেট আনতে বলেছিলেন? অ্যালবার্টের বিস্ময় মাখা গলা উড়ে এলো। আমি নিচে যেতেই? হ্যাঁ, সময়টার উনি সদ্ব্যবহার করেছিলেন। নিজেকে কর্তব্যপরায়ণ বলে দাবি করেন বটে, তবে মৃত কাকার কোমর থেকে চাবি খুলতে তার হাত কাঁপেনি। ওটাও বোধহয় ওর কর্তব্য ছিল। অ্যালবার্ট জোরে জোরে মাথা নাড়ছে। খুব খারাপ কাজ, খুব বাজে কাজ করেছেন হ্যারি। আপনি বেশি ফটর ফটর করবেন না তো। আপনি নিজে কি? মিতিনের স্বরে ধমক। হ্যারি ড্রয়িং রুমে ঘুরি পড়তেই, আপনিও চান্স নেননি? মিস্টার আরাকিয়েলের মতো সজ্জন পিতৃতুল্য মানুষের কোমর থেকে চাবি খোলেননি আপনি? আপনি বেশি ফটর ফটর করবেন না তো। আপনি নিজে কি? মিতিনের স্বরে ধমক। হ্যারি ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়তেই আপনিও চান্স নেননি? মিস্টার আরাকিয়েলের মতো সজ্জন পিতৃতুল্য মানুষের কোমর থেকে চাবি খোলেননি আপনি? কেউ কোথাও নেই, সবাই ঘুমোচ্ছে, মকা বুঝে সিন্দুক খুলে। জেসমিন তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, জানতাম জানতাম এ আলের কুকীর্তি। সেদিন রাতে বজ্জাত ছেলেটাকে দেখেই বুঝেছিলাম পেটে কোনো বদ মতলব আছে। বদ মতলব তো কারো মনেই কম নেই ম্যাডাম জেসমিন। মিতিনের গলায় ব্যঙ্গের সুর। আপনিও যে শেষ রাতে গাড়ি বারান্দার ছাদ দিয়ে আঙ্কেলের ঘরে এসে একই কুকর্মটি করলেন, তার পিছনে কি কোনো ভালো মতলব ছিল? মিথ্যে কথা, আমি সকালের আগে আর ওই রুমে যাইনি। সাক্ষী কিন্তু আছে। নির্মলা কিন্তু দেখেছে আপনাকে। হতেই পারে না, নির্মলা তখন ঘুমোচ্ছিল। বলেই চমকে উঠেছে জেসমিন। চোখ ঘুরিয়ে সবাইকে দেখলো একবার, তারপর মুখ ঢেকেছে দু হাতে, মাথা নাড়তে নাড়তে বলল, বিশ্বাস করুন, সিন্দুক আমি খুলেছিলাম, কিন্তু হিরে তখন ওখানে ছিল না। আপনাকে বিশ্বাস করা খুব শক্ত জেসমিন, তবে আপনার এই কথাটুকু অন্তত সত্যি।
মিথিনের চোখে একটা হাসি খেলা করছে। আপনি যখন সিন্দুক খোলেন, হিরে তখন ভেলভেট বক্সে সত্যিই ছিল না। শুধু তাই নয়, অ্যালবার্ট, হ্যারি, নির্মলা, কুরিয়েন যে যখনই খুলেছে, সকলের ভাগ্যেই ওই শূন্য বাক্সটি জুটেছে। কি কাণ্ড! হিরে তাহলে গেল কোথায়? পিটার ডিসোজা আজ কানে শ্রবণ যন্ত্র লাগিয়ে এসেছেন। প্রতিটি শব্দই শুনছেন মন দিয়ে। গমগমে গলায় বললেন, হিরে তাহলে ভ্যানিশ হয়ে গেল? মোটেই না, হিরে হিরের জায়গাতেই আছে। মিস্টার আরাকিয়েল তাকে যথেষ্ট নিরাপদে রেখে গিয়েছেন। রেখে গিয়েছিলেন। ঘরের চোর ডাকাত, বাইরের চোর ডাকাত কেউই যাতে হিরেটা লোপাট করতে না পারে, সিন্দুক ভাঙলেও নয়। কোথায় রেখেছিলেন উনি? অনেকক্ষণ পর ইসাবেলের ক্ষীণ স্বর শোনা গেল। এই বাড়িতেই কি? হ্যাঁ আন্টি, হিরে আপনাদের বেডরুমেই আছে। মিতিন উঠে দাঁড়ালো। আসুন দেখাই। হ্যামলিনে বাসিয়ালার মতো ও ঘরে চলেছে মিতিন, পিছনে মন্ত্রমুগ্ধ ইঁদুরের মতো দঙ্গলটা। ঢুকেই মিতিন সোজা অ্যাকোরিয়ামের সামনে গিয়ে দাঁড়ালো। ঝুঁকে জলে দেখছে কি যেন। মাথা নাড়ল দুদিকে, ঘুরে ঘুরে এপাশ ওপাশ থেকে ভালো করে দেখল মৎস্যাধারটিকে। কপালে টকটক আঙুল ঢুকছে। হঠাৎই টেবিলটা টেনে অ্যাকোরিয়ামটাকে ঘুরিয়ে নিল পুরোপুরি। তারপর অ্যাকোরিয়ামের তলায় হাত রেখে জোর হ্যাঁচকা টান। অবাক কাণ্ড! পাতলা একটা চোর কুঠুরি বেরিয়ে এসছে অ্যাকোরিয়ামের নিচ থেকে, অনেকটা দেরাজের মতো। 2 ডজন চোখ একসঙ্গে আছড়ে পড়ল দেরাজে। মধ্যিখানে গোল খোপে ওটা কি? হিরে না? হ্যাঁ, হিরেই। বালি আর নুড়িতে অ্যাকোরিয়ামের তলদেশ ঢাকা বলে দেরাজটার অস্তিত্ব বোঝার কোনো উপায়ই নেই। বালি সরিয়ে ফেললেও হিরে দেখা যাবে না। টিনের পাতে নিচে রয়েই যাবে চক্ষুর অগোচর। টুপুর বিমোহিত। কি অনুপম শোভা! আহা, হালকা সবুজ দুটি ঠিকরে ঠিকরে বেরোচ্ছে গা দিয়ে। সাধে কি 2 কোটি টাকা দাম? মহামূল্যবান রত্নটি খোপ থেকে তুলে ইসাবেলের হাতে দিল মিতিন। বলল, খুশি তো আন্টি? ইসাবেলের চোখে জল। গদগদ গলায় বললেন, আমার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাছা। আরাকিয়েল বংশের গৌরব তুমি আজ ফিরিয়ে দিলে। ঠিক বলছি না হ্যারি? হ্যারিকে তেমন একটা আহ্লাদিত মনে হলো না। আর চোখে জেসমিনকে দেখে নিয়ে বলল, হিরে পাওয়া গিয়েছে, আমাকে বদনামের ভাগী হতে হলো না, এটাই তো যথেষ্ট। তবে আরাকিয়েল বংশে হীরের মেয়াদ আর কতদিন? বড় জোর 20-25 বছর, মানে যতদিন আপনি আছেন। তারপরেই তো ভারদনদের হাতে, সেখান থেকে আবার হয়তো অন্য কোনো বংশে। না হ্যারি, না! ইসাবেল জোরে জোরে মাথা নাড়লেন। আমি ঠিকই করে রেখেছি, হিরে আমি তোমাকে দিয়ে যাব, অবশ্য একটা শর্তে। কোনো কারণেই তোমরা এই হিরে বেচতে পারবে না। সুজান জড়িয়ে ধরল ইসাবেলকে। থ্যাংক ইউ আন্টি। এই হিরে আমার ছেলে বা তার ছেলেও যাতে বেচতে না পারে, আমরা সেটা নিশ্চিত করে যাব। একটা খুশি খুশি বাতাবরণ তৈরি হয়েছে ঘরে। অপরাধের ভার লাঘব হতেই সকলেই যেন বেশ পুলকিত। হঠাৎই অ্যালবার্ট প্রশ্ন করে বসল, একটা কথা জিজ্ঞেস করবো ম্যাডাম? মিতিন ঘাড় বেঁকিয়ে তাকালো। ইয়েস। হিরে অ্যাকোরিয়ামেই আছে, আপনি বুঝলেন কি করে? ওটা তো বলা যাবে না ভাই, ট্রেড সিক্রেট। মিতিন মুচকি হাসল। ধরে নিন আমি ম্যাজিক জানি। অ্যালবার্ট কাঁধ ঝাঁকালো। পিটার হা হা করে হাসছেন। উচ্ছ্বাসে ডগমগ ইসাবেল তো আগামী রোববার একটা ভোজই ঘোষণা করে ফেললেন। পার্টিতে বিশেষ অতিথি মিতিন, টুপুর আর পার্থ। বুমবুমকেও আনতে বললেন সঙ্গে। নেমন্তন্ন পেয়েই পার্থ গোপে তা দিতে শুরু করেছে। বিকেল গড়াচ্ছে সন্ধ্যের দিকে। ইসাবেলের বাড়ি ফাঁকা হচ্ছিল ক্রমশ।
হ্যারি আর সুজান চলে গেলেন সবার শেষে। ইসাবেল এবার কাজের কথায় এলেন। মিতিনকে বললেন, জানি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। সম্মান দক্ষিণা হিসেবে যদি তোমায় 1,00,000 টাকা দিই। মিতিন গম্ভীর মুখে বলল, আপত্তি নেই। আর যদি 2,00,000 দিই? এই যে মেঘ না চাইতেই জল, টুপুর প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিল। তার আগে মিতিন বলল, একটু বেশি হয়ে যাবে নাকি? 1,00,000ই তো ঠিক আছে। না, 2,00,000ই ঠিক। জেসমিনকে দিয়ে চেক বই আনালেন ইসাবেল। কাপা কাপা হাতে লিখে চেকটা বাড়িয়ে দিলেন মিতিনকে। ভেজা ভেজা গলায় বললেন, তুমি জানো না আমার কি উপকার করেছ। আমি যেন জীবনটাই ফিরে পেলাম। দেখো না এবার কেমন চটপট সুস্থ হয়ে উঠি। ব্যাগে চেক রাখতে রাখতে মিতিন একবার দেখল জেসমিনকে। একটু যেন উদাস জেসমিন, নখ দিয়ে নখ খুঁটছে। দৃষ্টি ফিরিয়ে নিরস গলায় মিতিন বলল, আপনার সুস্থ হওয়াটা কিন্তু হিরে ফেরত পাওয়ার উপর নির্ভর করছে না আন্টি। কেন নয়? এখনই তো শরীরে অনেক জোর পাচ্ছি। আবার দুর্বল হয়ে পড়বেন, সর্বাঙ্গ থরথর করে কাঁপবে, বিছানা ছেড়ে আর উঠতেই পারবেন না, দৃষ্টিশক্তিও ক্রমে চলে যাবে, ঘা ফুটে ফুটে বেরোবে গায়ে, কাশবেন, রক্ত বমি হবে। কি বলছো তুমি এসব? একটুও বাড়িয়ে বলছি না। আপনি জেসমিনকে জিজ্ঞেস করুন। জেসমিন যেন ইলেকট্রিক শক খেল সহসা, চমকে তাকিয়েছে। আমতা আমতা করে বলল, আমি কি করে জানবো? আপনি তো জানবেন। মিতিনের গলা আচমকাই বরফের মতো ঠান্ডা। যে পিসি আপনাকে মায়ের স্নেহে বড় করে তুলেছেন, আপনি তাকে মেরে ফেলার প্ল্যান করেছেন। কি বলছেন আপনি? জেসমিন চিৎকার করে উঠল, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপ হয়েছে তো আপনার, টাকার লোভে, সম্পত্তির লোভে। পিসিকে দিয়ে তড়ি ঘড়ি উইলে প্রবেট নেওয়ালেন, যাতে সমস্ত সম্পত্তি পিসির নামে আসে। তারপর শুরু হলো আপনার খেলা। পিসি কোনো উইল করার আগে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করলেন মনে মনে। আপনি জানতেন পিসি আপনাকে পুরো সম্পত্তিটা দেবেন না, কিন্তু উইল না করে মারা গেলে আরাকিলদের সব কিছুই আইনত আপনার হাতে চলে আসবে। তবে একটাই কাঁচা কাজ করে ফেলেছেন, হীরের লোভ ছাড়তে না পেরে আমার কাছে আসাটাই আপনার কাল হলো। অবশ্য তার পিছনেও আপনার একটা নিজস্ব হিসেব ছিল। হিরে না পেলে রটিয়ে দিতেন, হীরের শোকেই পিসি মারা গিয়েছেন, আর মিললে হিরে হবে আপনার উপরি লাভ। মিতিনের স্বরে বিদ্রুপ ঝরে পড়ল। এখন যে আপনার দুকুলি গেল জেসমিন, হিরে যাবে হ্যারির ঘরে, আর সম্পত্তি আশা শিখিয়ে তুলে আপনাকে যেতে হবে শ্রীঘরে। জেসমিনের সুন্দর ফর্সা মুখখানা বদলে গিয়েছে আমূল। রাগে গনগন করছে সে। তর্জনী উঁচিয়ে বিকৃত স্বরে বলল, এবার আপনি কাটুন তো, প্রলাপ শোনার সময় আমাদের নেই। টুপুরকে হতবাক করে দিয়ে মিতিন ব্যাগ থেকে আতপোড়া লাল বাটি মোমবাতিখানা বের করেছে। জেসমিনকে দেখিয়ে বলল, এই ক্যান্ডেলটা কিন্তু প্রলাপ নয়, এটা আমি পুলিশের জিম্মায় তুলে দিচ্ছি। জোকের মুখে যেন নুন পড়ল। পলকে জেসমিনের মুখ শুকিয়ে আমসি। ঢোক গিলে বলল, কেন? পুলিশ কি করবে? আর একবার কেমিক্যাল টেস্ট করবে, যেমন আমি করিয়েছি। প্যারাফিনের সঙ্গে কতটা পারদ মিশিয়েছেন পুলিশও একবার দেখুক। ইসাবেল ধন্দমাখা মুখে বললেন, মোমবাতিতে মার্কারি কেন? ওটা স্লো পয়জনিংয়ের একটা টেকনিক। যে যে উপসর্গগুলোর কথা বললাম আস্তে আস্তে সব কটাই দেখা যাবে। তারপর 1 বছরের মধ্যেই ভিকটিম পর পারে। মৃত্যুটা যে মার্কারির বিষয়ে ঘটল
কেউ আন্দাজও করতে পারবে না ধ্যানের সময় শ্বাস প্রশ্বাসের সঙ্গে বিষ ঢুকছে। কি দুর্ধর্ষ আইডিয়া! ইসাবেল স্তম্ভিত মুখে বসে নির্মলা দরজায় দাঁড়িয়ে শুনছিল। তারও চোখ ক্রমশ বিস্ফারিত। ঘাড় ঝুলিয়ে ফেলেছে জেসমিন। আর টু শব্দটি নেই। মিতিন উঠে দাঁড়িয়ে বলল, এবার আপনি ঠিক করুন আন্টি, আপনার ভাইজিকে কি শাস্তি দেবেন? পুলিশ, বাড়ি থেকে বিতরণ, নাকি এবারকার মতো ক্ষমা? জানি না, কিচ্ছু জানি না। ইসাবেল ভেঙে পড়েছেন কান্নায়। ট্যাক্সিতে বসে উসখুস করছিল টুপুর। এক রাশ প্রশ্ন ভিড় করেছে মাথায়। কোনটা ছেড়ে কোনটা করবে ভেবে পাচ্ছে না। মিতিন বুঝি পড়ে ফেলেছে টুপুরকে। মাথায় একটা আলগা চাটি মেরে বলল, ভোম্বল হয়ে গেলি কেন? এখনো নিশ্চয়ই ভেবে মরছিস অ্যাকোরিয়ামটা কি করে আমার মগজে এলো? হ্যাঁ, টুপুর ঢকঢক ঘাড় নাড়ল। কি করে যে ধরলে? বেশ ডিফিকাল্ট ছিল। চিন্তা করতে করতে কাল রাতে আমার ঘুম যায় আর কি। জব্বর একখানা শব্দ দিয়েছিলেন বটে মিস্টার আরাকেল। কোনটা শব্দ? কাল ডায়েরিতে যেটা পড়লে, গোল্ড 13,578। ভুলভাবে বললি, গোল্ড 13578। মানে? গোল্ডের লাতিন নাম জানিস? সামনের সিট থেকে পার্থ বলল, আমি জানি, অরাম। কারেক্ট, AURUM। এবার এমন একটা শব্দ তৈরি কর যার প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম লেটার পাশাপাশি সাজালে অরম হয়। ডিকশনারি ঘেটে দেখিস, একটাই ওয়ার্ড পাবি, অ্যাকোরিয়াম। বেড়ে বার করেছো তো, লুকিয়ে লুকিয়ে ক্রসওয়ার্ড সলভ করো নাকি? পার্থর তারিফে মিতিন ফিক করে হাসত। আগে না স্যার, ব্রেনটাকে জাস্ট একটু খেলালেই ধরে ফেলা যায়। টুপুর মাথা নাড়ল। বুঝলাম, কিন্তু হিরে যে আদৌ সিন্ধুকে ছিল না, এটা তুমি টের পেলে কি করে? মিস্টার কুরিয়েনের সৌজন্যে। ভদ্রলোক যদি ফোনে কনফেস না করতেন সিন্ধুক উনি খুলেছিলেন আর খুলে হিরে দেখেননি, তাহলে আমাকে আরও খানিক হাতড়াতে হতো। সেই রাত্রের ক্রোনোলজি বলে সিন্ধুক খোলার প্রথম সুযোগটা পান কুরিয়েন। ব্যাস, এতেই 2 2 4। আর মোমে পাড়া মেশানোটা? পার্থ প্রশ্ন ছুড়ল। ওরকম একটা প্যাচোয়া প্ল্যান তুমি আন্দাজ করলে কি করে? ভেরি সিম্পল। টুপুর, মনে পড়ছে জেসমিনের কারখানার পিছনে থার্মোমিটারে বাক্স পড়েছিল? হ্যাঁ তো, মার্কেট থেকে সরাসরি পারদ কিনত না জেসমিন। পাছে কেউ সন্দেহ করে, তার বদলে গুচ্ছ গুচ্ছ থার্মোমিটার থেকে মার্কারি বের করে প্যারাফিনে মিশিয়ে দিত। কি শয়তানি বুদ্ধি বাবা! টুপুর চোখ ঘোরালো। তুমি যে কোন আক্কেলে জেসমিনকে ক্ষমা করে দিতে বললে? জেলখানাই ওর যোগ্য জায়গা। না রে, জেসমিন তো জাত ক্রিমিনাল নয়। লোভের তাড়নায় দুর্বুদ্ধি চেপেছিল মাথায়। দুর্বুদ্ধি ঠেলেছে পাপের পথে। অনুশোচনা এলে নিশ্চয়ই শুধরে যাবে। অনুশোচনা আসবে মনে হয়? আশা করতে দোষ কি? মানুষই ভুল করে, মানুষই শুধরোয়। তাছাড়া যা ভয় দেখানো হয়েছে, হাসমিক ভার্দন এখন খুব চাপে থাকবে। একটাই শুধু ক্ষতি হলো, ইসাবেল আন্টির বিশ্বাসটাই ভেঙে গেল। আর কখনো কি জেসমিনের ওপর ভরসা করতে পারবেন? কথাটা টুং করে বাজল টুপুরের বুকে। মনমোহিনী হিরে ছাপিয়ে ইসাবেল আরাকিয়েলের অসহায় মুখখানা ভেসে উঠেছে চোখে। আহারে, আপনজনরাও যে কেন মানুষকে এত দুঃখ দেয়, বোঝে না। ভালোবাসা হীরের চেয়ে অনেক অনেক বেশি দামি। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্য রচিত আরাকিয়েল হিরে দ্বিতীয় পর্ব তথা অন্তিম পর্ব। কেমন লাগলো শুনে আপনারা কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।